আমার মায়ের একটা আলমারির শখ ছিল, স্টিলের আলমারি। দুই পাল্লার আলমারির একপাশে শাড়ি ঝুলিয়ে রাখা যাবে। যদিও ঝুলিয়ে রাখার মতো তার শাড়ি কখনো ছিল না। আমার সামান্য চাকুরে বাবা তাকে বছরে দুটো পরা সুতি কাপড় ছাড়া অন্য কাপড় দিয়েছে বলে আমি অন্তত দেখিনি। সে কাপড় শুধু মা একা পেত না, দিদা আর দুই পিসিও পেতেন। আলমারির আরেক পাশে অন্য সব কাপড় ভাঁজ করে কয়েক ভাগে রাখা থাকবে। সবসময় পরার কাপড় একটাই, শীতের সোয়েটারগুলো একটাই, নিচে লেপ কম্বলগুলো রাখা থাকবে। আলমারি খুললে একটা ন্যাফথলিন ঘ্রাণ ভেসে আসবে। আমাদের জামা কাপড় রাখার জন্য বড় বড় দুটো ট্রাঙ্ক ছিল। একটাতে শীতের জামা কাপড় থাকতো, আর একটা একটু ভালো জামা, ধুয়ে মার দিয়ে বুলু দিয়ে রাখা। একবার তিনি সংসার খরচ এই দিক সেই দিক করে কিছু টাকা জমালেন। আলমারির কত দাম হতে পারে সেটা তার ধারণার বাইরে ছিল। তখনকার সময়ে 4,000 টাকায় আলমারি পাওয়া যেত। মা জমিয়েছিল এই 1300 টাকা। সে টাকা তিনি একটা পুটলির মধ্যে পুরে ভালো জামা কাপড়ের রাখার টাঙ্কে এক কোণে রেখেছিলেন। বাবাকে খুঁজতে গিয়ে টাকাটা পেয়ে গেলেন। মাকে ডেকে খুশিতে গদগদ হয়ে বললেন, রানু, টাঙ্কে কিছু টাকা পেয়েছি, তুমি রেখেছো মনে হয়। মা উত্তর দিলেন, না। টাকা জমিয়েছে এই লজ্জায় সংকুচিত হয়ে গেলেন। বাবা সেই টাকা দিয়ে দুই বোনের শ্বশুরবাড়িতে কিছু জিনিস পাঠালেন। আর কি করলেন সেটা আমরা জানতে পারলাম না। আলমারির টাকা শেষ হয়ে গেল। তার বছর খানেক পরে বাবার বেতন সামান্য বাড়ল। বাবা ঠিক করলেন বাড়িতে একটা কাঠের সিন্দুক বানাবেন, লেপ তোষক রাখবেন, জামা কাপড়ও থাকবে তাতে। মা ক্ষীণ স্বরে বললেন, সিন্দুক তো এখন কেউ বানায় না, একটা স্টিলের আলমারি। পিসিরা রেডে করে উঠল, মাটির মেঝে আলমারি রাখবে কিভাবে, সিন্দুকই ভালো। মা হাল ছাড়লেন না। সিন্দুক আরও 30 বছর আগে বানাতো সবাই। সিন্ধুক আর আলমারির যুদ্ধে বাবা শোকেশে নিয়ে এলেন। আমরা সবাই মহা খুশি। আমাদের বাড়ি একটা শোকেশ আছে। জলচৌকির ওপর শোকেশ বসলো। শোকেশে আমরা জামা কাপড় রাখতে শুরু করলাম। মা কিছু বললেন না অবশ্য। বাবা মাকে আমরা শহরে নিয়ে এসেছি এখন। আমরা দুই বোনের বাড়িতে তারা ইচ্ছে মতন থাকেন। মায়ের জন্য বড় একটা আলমারিও কিনেছিলাম। কিন্তু মা কেমন যেন নিষ্ক্রিয়ভাবে দেখলেন, তেমন উৎসাহ দেখালেন না। বাবা বরং জোরে জোরে বলতে লাগলেন, দেখেছো রানু, আমার মেয়ে তোমার শখ পূরণ করে ফেলেছে। আমি পারিনি তো কি হয়েছে। অদ্ভুত বিষয়, এখন আমি বাবার মেয়ে হয়ে গেলাম। অথচ যেদিন কলেজ পাশ করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চেয়েছিলাম, সেদিন বাবা সহ সবাই মাকে বলেছিল, তোমার মেয়ে আরও পড়তে চায়, জজ ব্যারিস্টার বানাও তাকে। আহ্লাদে মাথায় তুলেছ। যুবতী শাসন করতে হয়, ঘরে রাখতে হয়, এরপর দেখবে পাখনা গজিয়ে গেছে। মা কিছু বলেনি সেদিন। ছুটি ছাটায় বাড়ি গেলে নিজের জমানো 400-500 টাকা লুকিয়ে হাতে দিতেন। বাড়ির সকলে ভাবখানে ছিল যেন সংসারে যা কিছু সমস্যা সব কিছুর পিছনে বুঝি মায়েরই হাত। কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, মা রাখেনি ঠিক করে। কেউ অসুস্থ, মা খেয়াল করেনি। কিছু এলোমেলো, মা গোছায়নি। আমাদের বাড়িতে মা ছিল সবচেয়ে অবহেলিত মানুষ। যেন তার কোনো ইচ্ছা নেই, তার খিদে নেই, তার পছন্দ নেই, তার শখ নেই। আমি মাঝে মাঝে ভাবি, এভাবে এরকম অদৃশ্য নিষ্ক্রিয় হয়ে তিনি জীবন পার করে দিয়েছেন। সংসারের কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে যে পারিবারিক আলোচনা বসত, সেখানে মায়ের ভূমিকা উপস্থিত সদস্যদের চা জল খাবার দেওয়া, কে কে রাতে থাকবে তাদের ঘুমানোর বিছানা তৈরি করা, আর সকলের জন্য রান্না করা পর্যন্ত। বড় হবার পরই বাবাকে একদিন চেপে ধরলাম, কেন এত অবহেলা করেছো মাকে? তোমার মা বোন যে গুরুত্ব পেয়েছে সেটা আমার মা পায়নি কেন? বাবা উত্তর দিতে না পেরে বোকা বোকা হাসি দিয়েছেন। আমার সংসারে আমি অদৃশ্য হয়ে থাকি না, বরং সব বিষয়ে নাক গলাই, নিজের মতামত দিই, নিজের পছন্দ অপছন্দ জোর গলায় বলি। আমার মেয়ের কোনো সমস্যার জন্য তীর আমার দিকে তাক করা হলে
আমিও সেটা ঘুরিয়ে সবার ভুলটা দেখিয়ে দিই। আমার মা সবটুকু দিয়েও যে অদৃশ্য উদাসীন হয়েছিলেন, আমি সেটা কখনোই করব না। আমি সেটা কখনোই করব না।